হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আছে, সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপের নাম হলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। চলো, আর যারা নতুন তাদের জানিয়ে দিই যে প্রতিদিন সকাল 10টার সময় সোম থেকে শুক্র সকাল 10টায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। তো আজকেও সকাল 10টায় চলে এসেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে লাইট অফ এশিয়া নামে পরিচিত? তো নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে লাইট অফ এশিয়া নামে পরিচিত? ভগবান বুদ্ধ। বুদ্ধ ইনি লাইট অফ এশিয়া নামে পরিচিত। ওকে, এনার সম্পর্কে একটু ইনফরমেশন জেনে নিই। গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ গৌতম, ইনি নেপালের লুম্বিনীতে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপালের লুম্বিনীতে 563 খ্রিস্টপূর্বাব্দে। এনাকে কি বলা হয়? এশিয়ার আলো, লাইট অফ এশিয়া এবং আলোকিত একজন নামে পরিচিত। বুদ্ধ বোধগয়ার উরুভেলায় নির্বাণ লাভ করেছিলেন। ইনি বোধগয়ার উরুভেলায় নির্বাণ লাভ করেছিলেন। তিনি সারনাথে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। অষ্টাঙ্গিক মার্গ নামে তিনি অষ্টাঙ্গিক 8টা পথের কথা মেনে চলতে বলেছেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন বুদ্ধদেব সংক্রান্তই। লুম্বিনীতে বুদ্ধদেবের জন্মস্থান কে প্রমাণস্বরূপ লিপিবদ্ধ করেছেন? তো লুম্বিনীতে বুদ্ধদেবের জন্মস্থান প্রমাণস্বরূপ লিপিবদ্ধ করেছেন সম্রাট অশোক। সম্রাট অশোক লুম্বিনীতে বুদ্ধদেবের যে জন্মস্থান তিনি তা প্রমাণস্বরূপ লিপিবদ্ধ করেছেন। রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন গৌতম বুদ্ধ। নেপালের কপিলাবস্তু সংলগ্ন রূপন্দেহী জেলার লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সত্য জ্ঞান অর্জনের সন্ধানে তিনি রাজধানী থেকে 29 বছর বয়সে বেরিয়ে পড়েন। ঠিক আছে, নিচের কোন শহরে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো নিচের কোন শহরে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল? 4টে বৌদ্ধ ধর্ম সম্মেলনের কথা আমরা জানি, তার মধ্যে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহতে হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহতে হয়েছিল। তো 3C হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো, গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুগামীরা একত্রিত হয়ে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। সম্রাট অজাতশত্রুর আমলে, কোন রাজার আমলে হয়েছিল? সম্রাট অজাতশত্রুর আমলে রাজগৃহতে 483 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময় অনুষ্ঠিত হয়েছিল। এবং এই যে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল, এই প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, এবং এই যে প্রথম বৌদ্ধ সম্মেলন হলো, সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গৌতম বুদ্ধের বাণী নিয়ে রচিত হয় বিনয় পিটক আর সুত্ত পিটক। বিনয় পিটক এবং সুত্ত পিটক এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গৌতম বুদ্ধের বাণী নিয়ে রচিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন, মহাবীরের প্রতীক চিহ্ন কি ছিল? তো মহাবীরের প্রতীক চিহ্ন কি ছিল? সিংহ ছিল মহাবীরের প্রতীক চিহ্ন। মহাবীরের প্রতীক চিহ্ন ছিল সিংহ। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ। ঠিক আছে, যিনি ছিলেন গোত্রিক ক্ষত্রিয় প্রধান। মহাবীরের প্রতীক তো ছিল সিংহ। মহাবীর রাজগৃহের কাছে অবস্থিত পাভাপুরীতে নির্বাণ লাভ করেছিলেন। তাহলে ইনি কোথায় নির্বাণ লাভ করেছিলেন? রাজগৃহের কাছে অবস্থিত পাভাপুরীতে নির্বাণ লাভ করেছিলেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর। তো এই কোশ্চেনটাও দিতে পারে, জৈন ধর্মের শেষ অথবা 24তম তীর্থঙ্করের নাম কি?
তো তীর্থঙ্করের নাম হয়ে যাবে মহাবীর। ঠিক আছে, তাকে দাঁড়ানো বা বসা ধ্যানের ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে, তার নিচে একটি সিংহের প্রতীক রয়েছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। যে সন্ন্যাসী, 5 নম্বর কোশ্চেন, যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম অবলম্বনে প্রভাবিত করেছিলেন তার নাম। তো কোন সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম অবলম্বন করতে প্রভাবিত করেছিলেন, তার নাম হচ্ছে উপগুপ্ত। উপগুপ্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? তাহলে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ইনি ভারতে আসেন। ঠিক আছে, গ্রিক শাসক সেলুকাস প্রথম নিকেটার এবং ভারতীয় শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চুক্তির সময় তিনি সেভিরাটিয়াসের অধীনে আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে মনে করা হয়। মেগাস্তিনিস ছিলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক, কূটনীতিবিদ এবং ভারতীয় নৃতাত্ত্বিক। এনার রচনা করা একটা বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে মেগাস্তিনিসের ইন্ডিকা। ইনি যে বইটা রচনা করেছেন, বিখ্যাত বই, সেই বইয়ের নাম হচ্ছে মেগাস্তিনিসের ইন্ডিকা। মূল বইটি এখন হারিয়ে গেছে, তবে গ্রিক এবং ল্যাতিন ভাষায় খণ্ডগুলি টিকে আছে। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস প্রথম নিকেটরের গ্রিক রাষ্ট্রদূত হিসেবে উপস্থিত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে হিয়ংসাং সম্পর্কে একটু জেনে নিই। হিয়ংসাং 630 থেকে 45 খ্রিস্টাব্দে তিনি ভারত সফর করেছিলেন এবং এই হিউয়েনসাং ছিলেন একজন চীনা পর্যটক। হিউয়েনসাং ছিলেন একজন চীনা পর্যটক। ইনি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন, কার রাজত্বকালে ভারত সফর করেছেন? হর্ষবর্ধনের রাজত্বকালে এই চীনা পর্যটক ভারত সফর করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 630 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে। আব্দুল রজ্জাক, ইনিও একজন পর্যটক, কত খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন? 1443 থেকে 1444 এই সময়টায় ইনি ভারত সফর করেছেন। তিনি পারস্যের রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন। বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের শাসনকালে তিনি ভারত সফর করেন। তাহলে আব্দুল রজ্জাক ইনি পারস্যের রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন। কার সময় তিনি ভারত সফর করেছেন? বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ইনি ভারত শাসন করেছেন। আরেকজন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, 1608 থেকে 1611 খ্রিস্টাব্দ তিনি ভারত সফর করেছিলেন। জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1609 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে প্রথম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। 7 নম্বর কোশ্চেনে চলে এসেছি। দেখো, মৌর্য যুগে সর্বাধিক বিখ্যাত শিক্ষা কেন্দ্র হলো, সর্বাধিক বিখ্যাত মৌর্য যুগের সময়, তো মৌর্য যুগে সর্বাধিক বিখ্যাত শিক্ষা কেন্দ্র হলো তক্ষশিলা। অনেকে ভুল করে নালন্দা করে দেয়, নালন্দা কিন্তু সঠিক অ্যান্সার নয়। তক্ষশিলা হলো মৌর্য যুগে সর্বাধিক বিখ্যাত শিক্ষা কেন্দ্র। মৌর্য শাসনে গ্রামের প্রধানকে বলা হতো, মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিক বলা হতো। তো গ্রামিক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মৌর্য শাসনে গ্রামের প্রধানকে গ্রামিক বলা হতো। কৌটিল্যের অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তো কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? রাষ্ট্রনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক মতবাদ, সামাজিক বিষয়, সামরিক বিষয়। রাষ্ট্রনৈতিক কার্যাবলী, রাজা কিভাবে রাজ্য পরিচালনা করবে, রাষ্ট্রনৈতিক কার্যাবলী সম্পর্কে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র রচনা করা হয়েছে। ঠিক আছে, কৌটিল্য অর্থশাস্ত্র প্রধানত রাষ্ট্রনৈতিক কার্যাবলী বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি কি নামে পরিচিত ছিল? অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি
যে নামে পরিচিত ছিল সেটার নাম হচ্ছে বিহার যাত্রা। অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি কিন্তু বিহার যাত্রা নামে পরিচিত ছিল। শিখ ধর্মের প্রবর্তককে? শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। গুরু নানক ইনি হলেন শিখ ধর্মের প্রবর্তক। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শিখ ধর্মের যে 11 জন শিখ গুরু আছে তার মধ্যে প্রথম গুরু হলেন এই গুরু নানক। গুরু নানক 1469 সালের 15ই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায় ভয় কি তালবন্দি গ্রামে একটি হিন্দু পরিবারে ইনি জন্মগ্রহণ করেন। কত সালে? 1469 সালের 15ই এপ্রিল। ঠিক আছে, ইনি 11 জন শিখ গুরুর মধ্যে প্রথম শিখ গুরু এবং ইনিই কিন্তু শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যুদ্ধে প্রথম চূড়ান্ত সামরিক সাফল্য পেয়েছিল, তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যুদ্ধে প্রথম চূড়ান্ত সামরিক সাফল্য পেয়েছিল, কোন যুদ্ধে? বক্সারের যুদ্ধেই কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম চূড়ান্ত সামরিক সাফল্য পায়, বক্সারের যুদ্ধে। আর পলাশির যুদ্ধে তো ছলচাতুরি করে জিতে গিয়েছিল। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে হয়েছিল। আর বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে হয়েছিল। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526-এ। ঠিক আছে। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রানা প্রতাপ আর আকবরের মধ্যে। পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে। প্রথম পানিপথের যুদ্ধ, যদিও এটা প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে হয়। বক্সারের যুদ্ধ 1764, পলাশির যুদ্ধ 1757-তে হয়েছিল। বক্সারের যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাসিমের মধ্যে সংগঠিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ আরও সুন্দর হয়, সূচিত হয়। 1764 সালে এটা ছিল বাংলার একটি ঐতিহাসিক যুদ্ধ। কে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন? তো কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম? তো স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? মূলাশঙ্কর, অভিশঙ্কর, গৌরীশঙ্কর, দয়াশঙ্কর। মূলাশঙ্কর হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম। আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি পরীক্ষার জন্য, আপকামিং যে পরীক্ষাগুলো আছে, বেসিক ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, তো সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর প্রতি সোম থেকে শুক্র সকাল 10টায় আমি এই ধরনের জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলাশঙ্কর। তিনি 1824 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 1883 সালের আজমিরে। গুজরাটে 1824 সালে জন্মগ্রহণ করছেন এবং মারা যাচ্ছেন 1883 সালে আজমিরে। আর্য সমাজের সদর দপ্তর ছিল পাকিস্তানের লাহোরে। ঠিক আছে। স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, এটা আমাদের ইম্পর্টেন্ট। দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলাশঙ্কর। আলিগড় আন্দোলন কে শুরু করেন? আলিগড় আন্দোলন শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি 1875 সালে আলিগড় আন্দোলন সংগঠিত করেছিলেন। 1875-এ এটির কার্যক্রম আলিগড়ের মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ভিত্তিক ছিল। আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কী কী ছিল? ইসলামের প্রতি আনুগত্যকে দুর্বল না করে ভারতীয় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা। তো প্রধান লক্ষ্য কি? ইসলামের প্রতি, আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে
ইসলামের প্রতি আনুগত্যকে দুর্বল না করে ভারতীয় যারা মুসলমান আছে তাদের মধ্যে যাতে আধুনিক শিক্ষার বিস্তার হয়, মুসলিমদের মধ্যে যে পর্দা প্রথা আছে, বহু বিবাহ আছে, বিধবা পুনর্বিবাহ, মহিলাদের শিক্ষা, দাসত্ব, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি সম্পর্কিত সামাজিক সংস্কার করা ছিল আলিগড় আন্দোলনের অন্যতম লক্ষ্য। তো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। কোন গ্রহকে রাতের বেলায় লালচে দেখায়? কোন গ্রহকে রাতের বেলায় লালচে দেখায়? মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহকে রাত্রিবেলায় লালচে আকারে দেখায়। পৃথিবী থেকে খালি চোখেই মঙ্গল গ্রহকে দেখা যায়। এই গ্রহের লালচে রঙের জন্য এটিকে সহজেই শনাক্ত করা যায়। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? বাঁকুড়াতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের মাটি সুবিধাজনক শ্রেণীবিভাগে নিম্নরূপ। দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মাটি, তরাই মৃত্তিকা। আচ্ছা, যেগুলো আমাদের মাটি আছে ওয়েস্ট বেঙ্গলে, ল্যাটেরাইট মাটি, লাল মাটি, তরাই মাটি, পলি মাটি। পশ্চিমবঙ্গে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। কোন কোন জেলায়? বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। লাল মাটির এলাকা হলো ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার বৃহত্তর অংশ, তার সাথে বীরভূম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে বিস্তৃত। এইগুলো থেকে লাল মাটি আমরা দেখতে পাই। তরাই মাটি পশ্চিমবঙ্গের উত্তর অংশ জুড়ে রয়েছে। উত্তরে কি আছে? দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির পাহাড়ি অংশে আমরা এই তরাই মৃত্তিকা দেখতে পাই। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের অংশে বাঁকুড়া ও প্রায় পুরো অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত, প্রধানত পুরাতন পলিমাটি দ্বারা গঠিত। মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা জুড়ে নতুন পলিমাটি আমরা দেখতে পাই। ঠিক আছে। আর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের ওই উপকূলীয় অঞ্চলটায়, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ওই লবণাক্ত মৃত্তিকা দেখতে পাই। ঠিক আছে। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত হলো, তো ভারতে যে রাজ্যগুলি আছে, ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত মানে সর্বাধিক কোন ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশি বর্ডার লাইন শেয়ার করেছে? তো কোন রাজ্য সবথেকে বেশি বর্ডার লাইন শেয়ার করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে? ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে তার বর্ডার লাইন শেয়ার করেছে প্রায় 500 কিলোমিটার, 500 কিমি। পশ্চিমবঙ্গের যে চারপাশে যে কটা রাজ্য আছে, যে 5টি রাজ্য আছে যারা পশ্চিমবঙ্গের সাথে বর্ডার লাইন শেয়ার করেছে, সেই রাজ্যগুলোর নাম আমরা জেনে নিই। একটা হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এর মধ্যে ঝাড়খণ্ড সবথেকে বেশি বর্ডার লাইন শেয়ার করেছে, 500 কিলোমিটার। এটির পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নেপাল, ভুটানের সীমানা আছে। পশ্চিমবঙ্গের সাথে পূর্বে আছে বাংলাদেশের বর্ডার এবং উত্তরে আছে নেপাল আর ভুটানের বর্ডার। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যা ভারতের 7ম বৃহত্তম শহর, 3য় বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চল। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো, তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলার নাম হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী রেশম উৎপাদনকারী জেলা। ঠিক আছে। এটি ভারতের 3য় বৃহত্তম রেশম উৎপাদনকারী রাজ্য। কাশিম বাজার ছিল ব্রিটিশ রেশম বণিকদের জন্য রেশম ক্রয়ের অন্যতম প্রধান কেন্দ্র। মুর্শিদাবাদ থেকে আসা মসলিন, জামদানি, বালুচারি এই শাড়িগুলি সারা বিশ্বে পাওয়া যায়। 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে একটি কুঠি খুলে রেশমের কাপড় কেনা শুরু করে। সেই সময় ডাচ, ফরাসি, পর্তুগিজ যথাক্রমে কালিকাপুর, ফরাসডাঙ্গা, সৈয়দাবাদ, ঠিক আছে, সয়দাবাদ তাদের কুঠি খুলেছিল। মালদার আম তন্তু গাছের জন্য বিখ্যাত।
সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে অবস্থিত। সিঙ্গলীলা পর্বতমালা পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে বিস্তৃত এবং এটি একটি উত্তর দক্ষিণ পর্বতমালা। সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি ভার্জিন রডোডেন্ড্রন বনসম্পন্ন একটি উচ্চতর পার্ক। 1986 সালে বন্যজীবন অভয়ারণ্য হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে। 1992 সালে এটি একটি জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। এই যে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সব থেকে উঁচু শিখরের নাম, তার নাম হলো সান্দাকফু, 3636 মিটার। এটাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। 3636 মিটার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে আছে। এর পরের যে শৃঙ্গটা সেটা হচ্ছে ফালুট, তারপরের যে শৃঙ্গটা সেটা হচ্ছে টংলু, তারপরে আছে সবরগাম, তারপরে আছে টংলু। সবরগাম 3543 কিলোমিটার, 3543 মিটার সবরগ্রাম, টংলু 3036 মিটার। পশ্চিমবঙ্গের বন্যজীবন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানগুলির মধ্যে আছে জলদাপাড়া বন্যজীবন অভয়ারণ্য, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যজীবন সংরক্ষণ, মহানন্দা বন্যজীবন অভয়ারণ্য। এই যে সান্দাকফু, ফালুট, টংলু, সবরগ্রাম, এগুলোতে একটা ওয়েস্ট বেঙ্গলের খুব সুন্দর ট্রেকিং রুট আছে, অনেকে ট্রেকিং করতেও যায়। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি বা গামা বিকিরণ এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ। বিভিন্ন সাব অ্যাটমিক কণার মিথস্ক্রিয়া, যেমন ইলেকট্রন, প্রোজিটন, অবলিপ্ত প্রক্রিয়া, পাইরন, অবক্ষয়, তেজস্ক্রিয় অবক্ষয়, ফিউশন বিক্রিয়া, বিপরীত কম্পটন বিচ্ছুরণ ইত্যাদির মাধ্যমে এটা হয় গামা রশ্মি বিকিরণ। এটা একটা উচ্চ কম্পাঙ্কের ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ। হাইড্রোজেন বোমা যে নীতির ওপর তৈরি করা হয়, তো হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর তৈরি করা হয়? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন নিয়ন্ত্রণ করে কোনোটিই নয়। তো হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন নীতির ওপর। তো নিউক্লিয় সংযোজন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিউক্লিয় সংযোজন হলো একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক হালকা পরমাণুর সমন্বয়ের কারণে শক্তি উৎপন্ন হয়। এই নীতিতে হাইড্রোজেন বোমাগুলিতে প্রয়োগ করে অত্যন্ত উচ্চ তাপমাত্রার হাইড্রোজেনের আইসোটপগুলির সংশ্লেষণের কারণে নিউক্লিয় সংযোজন ঘটে, যা হিলিয়াম গঠনের দিকে পরিচালিত করে এবং এর ফলেই বিস্ফোরক শক্তি উৎপন্ন হয়। এক্স রশ্মি হলো, এক্স রশ্মি কি ধরনের তরঙ্গ? এক্স রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মিতে অতি বেগুনি আলোকের তুলনায় অনেক বেশি শক্তি, অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। ঠিক আছে, এক্স রশ্মি ব্যবহারের ফলে কোথাও যদি কোনো ফ্র্যাকচার হয়, ভাঙা হাড় ভেঙে গেছে, সেটা পরীক্ষা করা যায়। বুকের এক্স রশ্মি নিউমোনিয়াকে চিহ্নিত করতে পারে। ঠিক আছে, ম্যামোগ্রামগুলি স্তন ক্যান্সারের সন্ধান করতেও এক্স রশ্মি ব্যবহার করা হয়। এক্স রশ্মি সর্বপ্রথম 1895 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রেন্টোজেন দ্বারা পর্যবেক্ষণ ও নথিভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এক্স রশ্মি সর্বপ্রথম 1895 সালে জার্মানি বিজ্ঞানী উইলহেম কনরাড রেন্টোজেনের দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, একগুচ্ছ আলফা কণা, একগুচ্ছ ইলেকট্রন বিকিরণ। তো ক্যাথোড রশ্মি হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্যাথোড রশ্মিতে কি কি আছে? শুধু ভর আছে, শুধু আধান আছে, ভর ও আধান নেই, ভর ও আধান দুটোই আছে। তো ক্যাথোড রশ্মিতে কিন্তু ভর এবং আধান দুটোই আছে। ভর এবং আধান দুটোই কিন্তু ক্যাথোড রশ্মিতে আছে। তো 25-এ ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
ক্যাটায়ন, ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি হয়। আর অ্যানায়ন, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি হয়। তো ইলেকট্রন বর্জন করে আমরা কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়। একটি ইলেকট্রন ও একটি প্রোটন সহ হাইড্রোজেন পরমাণু যার একটি ইলেকট্রনকে অপসারিত করলে তা ক্যাটায়নে পরিণত হয়, আর এতে একটি ইলেকট্রনকে প্রবেশ করালে তা হচ্ছে অ্যানায়নে পরিণত হয়। 27 নম্বর কোশ্চেন, অ্যানায়ন তৈরি হয়, অ্যানায়ন কিভাবে তৈরি হয়? একটু আগেই বললাম, অ্যানায়ন হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করে তৈরি হয়। তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি, নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটির লেখক কে? তো বইটির লেখক হলেন অ্যান্ডি ম্যারিনো। অ্যান্ডি ম্যারিনো এই বইটি লিখেছেন। নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি, নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটির লেখক হলেন অ্যান্ডি ম্যারিনো। মালগুড়ি ডেজ কার লেখা? মালগুড়ি ডেজ হচ্ছে আর কে নারায়ণের লেখা একটি বই। আর কে নারায়ণের লেখা একটি বইয়ের নাম হচ্ছে মালগুড়ি ডেজ। তো মালগুড়ি ডেজ কার লেখা? আর কে নারায়ণের লেখা। তো আজকে লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? এটা তোমাদের HW থাকলো, খুবই সহজ কোশ্চেন। যারা যারা জানো প্রত্যেকে কমেন্টে অ্যান্সারটা দিয়ে দেবে, ঠিক আছে? আর সোম থেকে শুক্র সকাল 10টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার সোমবার দিন সকাল 10টায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।